আমাদের এই ভিডিওর যে অতিথি সে এবারে অষ্টম হয়েছে মাধ্যমিক 2025-এর পরীক্ষায়। আমরা বরাবরই দেখেছি যে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা কিন্তু ভালো রেজাল্ট করে থাকে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে। এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি। আমাদের সাথে আজ রয়েছে সৃজন প্রামাণিক। শুনে নেব তার কাছ থেকে সে কিভাবে প্রিপারেশন নিয়েছিল, কি কি করতো এবং এই পুরো পরীক্ষাটা তোমরা কিভাবে হ্যান্ডেল করবে। তাই অবশ্যই দেখে নাও ওর কাছ থেকে কিছু ট্রিক্স এবং কিভাবে ম্যাথসে ভালো রেজাল্ট করবে বা রাদার 100-এ 100 পাবে। প্রথমে যেটা জানতে চাইবো, 9 লক্ষ পরীক্ষার্থী ছিল, তার মধ্যে তুমি অষ্টম হয়েছো, এটা ভেবে কেমন লাগছে? আপাতত ভালোই লাগছে, পরীক্ষা ভালো দিয়েছিলাম, সেই হিসেবে তো সবাই এটা এক্সপেক্ট করেছিল। তো আপাতত আনন্দিত, চূড়ান্ত আনন্দিত হলে চলবে না, এখন জীবন অনেকটাই পথ বাকি। তো আপাতত ভালোই লাগছে। তো এমনি যে তুমি বললে যে এটা এক্সপেক্টেড ছিল, তো এটা কি মানে তোমার ডিউরিং প্রিপারেশনে তুমি বুঝতে পেরেছো না বাকিরা সবাইও কিছু বলে সেটাতে মনে হয়েছে? পড়াশোনাতে আমি মেনলি মোটামুটি ভালোই, সেই হিসেবে তো প্রত্যেকের একটা আশা তৈরি হয়ে গেছিলো যে আমি মাধ্যমিকে একটা ভালো র্যাঙ্ক করতে পারি। তো পাশাপাশি বিভিন্ন টেস্ট বা প্রি টেস্ট যেগুলো আমাদের স্কুলে হয়েছে তাতেও আমার রেজাল্ট মোটামুটি আশানুরূপী ছিল, তাই এটা এক্সপেক্টেড ছিল। তো টেস্টে তোমার কিরম হয়েছিল, মানে কত কেমন পেয়েছিল? তাও মোটামুটি টেস্টে আমার 95% ছিল, 670 মতো হয়েছিল। ওকে ওকে। তো এই যতগুলো বিষয় রয়েছে এর মধ্যে তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল? আমার ম্যাথমেটিক্স করতে ভালো লাগে। এবং ম্যাথমেটিক্স তুমি 100ও পেয়েছো? হ্যাঁ। তো ম্যাথমেটিক্স করতে ভালো লাগে, এটা কি ছোটোর থেকেই নাকি ক্লাস 9-10-এর পরে এটা হয়েছে? ছোট থেকেই ভালো লাগতো, তবে 9-10-এ উঠে আরো বেশি ভালোবাসাটা ম্যাথসের প্রতি বেড়ে গেল। তো এই ম্যাথসটাকে তুমি কিভাবে করতে আর কি প্র্যাকটিস করতে, বা কিভাবে এটাকে ডিউরিং তোমার প্রিপারেশন ফেজে ঠিক ম্যাথসটা কিভাবে করতে? তুমি প্র্যাকটিস করতাম ম্যাথস, বিশেষ করে সিলেবাস কমপ্লিট করলেই শুধু হবে না, তার পাশাপাশি ম্যাথসের জন্য প্র্যাকটিসটা খুব জরুরি। আর আমাদের যে কোনো প্রিপারেশনকে প্র্যাকটিসই কিন্তু পারফেকশনটা দেয়, তাই সেই হিসেবে ম্যাথসকে প্র্যাকটিস করতাম। দিনে মোটামুটি পার ডে করতাম 10-20টা অঙ্ক, প্রত্যেক দিন না হলেও সলভ করতাম, আর এইভাবে একটা ম্যাথসের প্রতি ভালো লাগতে শুরু করে দেয়। আর এমনি তোমার কি মনে হয়, মানে স্কুলে যারা পড়ায়, মানে স্কুলের পড়াশোনা আবার অনেকে টিউশনও নেয়, তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? স্কুল আর টিউশন দুটোই রুটিনের মধ্যে চলে, নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে, তো দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো আমি তবুও স্কুলকে বেশি প্রায়োরিটি দিয়ে চাইবো, কারণ স্কুলে যে পরিবেশটা পাওয়া যায় সেটা অবশ্যই শিক্ষার পক্ষে যথেষ্ট অনুকূল। তাই স্কুলটা রেগুলারলি যাওয়াই আমার সাজেশন এটা। রাইট। তো তুমি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র, তো রামকৃষ্ণ মিশন কি মনে হয় যে আমাদের সমাজের প্রত্যেকের, মানে যে কোনো ধরনেরই স্টুডেন্ট হোক, তাদের মধ্যে এমন কিছু ভ্যালুস দেয় সেটা হলো হয়তো পরবর্তীকালেও বিয়ন্ড ক্লাস 10 বা 12 সেখানে গিয়ে হেল্প করে, মনে হয়? হ্যাঁ, মেনলি ক্লাস 8-9 একটা ক্লাস হতো আমাদের, সেটা হচ্ছে পড়াশোনার বাইরে, ভ্যালুজ অফ এডুকেশন। তো সেটা আমাদের পাশের আশ্রমে হতো, সে পরিবেশটাও খুব ভালো ছিল। পাশাপাশি প্রধান শিক্ষক মহাশয়ের পাশাপাশি অন্যান্য সেক্রেটারি মহারাজরা ক্লাস নিতেন। তো একটা মূল্যবোধের শিক্ষা, নৈতিক জাগরণ সেটা আমাদের মধ্যে তারাই ঘটিয়েছিলেন। তো এই দিক থেকে কিন্তু রামকৃষ্ণ মিশন অবশ্যই এই শিক্ষার পিছনে যথেষ্ট একটা অনস্বীকার্য অবদান রেখেছে। রাইট। আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে বাংলায় ভিতটা যদি তৈরি হয় তাহলে গিয়ে ইংরেজিতে অসুবিধা হবে না। ওই জন্য ওদের সময় থেকে 5-এ ওকে ভর্তি করলাম অ্যাডমিশন টেস্টে। তারপরে ওইখানে ইংলিশ মিডিয়াম শুরু হয়েছে সেই বছর কিন্তু মহারাজ আমাকে বলেছিলেন যে ইংলিশ মিডিয়ামে ওকে দিতে পারেন, আমরা নতুন খুলেছি এই বছর থেকে। তো আমার প্রথম থেকে ইচ্ছা যে মাতৃভাষায় যদি ওর ডেপথ হয় তাহলে ইংরেজিটা নিজে থেকেই মেকআপ নিয়ে নিতে পারবে। ওই জন্য আমার প্রথম থেকেই ছিল ওই রবীন্দ্রনাথ বলেন আর বিভিন্ন মনীষীদের যে বক্তব্য যে মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সম। ওর ক্লাস 8 পর্যন্ত তেমন কোনো টিউশন ছিল না, ওর বাবা স্কুলে চলে যেত, তারপর বাবা ফিরে এসে বাবা দেখতো, বাকিটা সময় ও আমার কাছে পড়াশোনা করতো। ও কিন্তু মুখস্থ বিদ্যা অতটা পছন্দ করে না, নিজে থেকে লেখার মানসিকতা বা চিন্তাশীল মনোভাব নিয়ে নিজের মতো করেই লিখে। হয়তো কোনো একটা বিষয়ে ওকে লিখতে বললেন,
প্রথমে একরকম লিখলো, আবার যদি বলেন যে 5 দিন পরে আবার ওই বিষয়টাই লিখতে বলেন, তখন আবার অন্যরকম, আগেরটার সাথে পরেরটার কোনো মিল থাকে না। মানে নিজের মতো করে লিখে ওকে ক্লিয়ার কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছিলাম। যেমন আমার সাবজেক্টটা হিস্ট্রি তো টিউশন দিইনি, আমি ওর অ্যালার্জি ছিল, হিস্ট্রি ভালোবাসতো না, সায়েন্সের সাবজেক্টগুলো ভালোবাসতো। তো আমি ওকে মাঝে মধ্যে বসতাম, নিয়ে ওই ক্লিয়ার কনসেপ্টটা দিতাম। আচ্ছা, তো ধরো ডিউরিং দ্য ডে যা হয়, মানে ধরো তোমার স্কুল আছে, টিউশন করতে তুমি কিছু, টিউশন করতাম। তো এবার স্কুল আছে, টিউশন আছে, তারপরে রাত্রে, তো সারাদিনে রেস্ট নেওয়ার টাইমটা সেটা কিভাবে ম্যানেজ করতে? রেস্ট নিতাম সকালে, মেনলি আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হতো, ঘুম থেকে সকালে উঠতে পারতাম না, মেনলি 1:30 বেজে যেত ঘুমাতে রাত্রি। তো সেই হিসেবে মোটামুটি 8:30 9টায় ঘুম থেকে উঠতাম, মানে টিউশন থাকলে ওটাকে ম্যানেজ করতে হতো সকালে। আর স্কুল? স্কুল যেতাম মোটামুটি প্রি টেস্টের আগে, আগস্ট মাস অবধি রেগুলারলি স্কুল করে, তারপর একটু বুঝলাম যে প্রিপারেশনটা নিজের মতো করতে হবে, সেলফ স্টাডিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো তারপর মাঝে মাঝে স্কুল গ্যাপ দিতাম। তো মেনলি 75 থেকে 80% অ্যাটেন্ডেন্স আমার ছিল। আচ্ছা, তো তারপরে যেটা হচ্ছে সেটা তো একটা প্ল্যান লিভ করে করেছিলে। এখানে একটা জিনিস যেটা জিজ্ঞেস করতে চাইবো, যে এই যে তুমি যে বললে সেলফ স্টাডি যেটা করতে, তো এই সেলফ স্টাডিটা যদি কেউ করতে যায়, যারা ধরো দেখবে আগামী বছর যারা পরীক্ষা দেবে, এই সেলফ স্টাডিটাকে কিভাবে ট্যাকেল করা উচিত? সেলফ স্টাডির জন্য সময় অবশ্যই বার করতে হবে, বিশেষ করে টিউশন বা স্কুল গেলাম আর নিজের প্রতি নিজেকে সময় দিলাম না, এটা হবে না। টিউশন আর স্কুল তো অবশ্যই প্রয়োজনীয় একটা অঙ্গ, তার পাশাপাশি আমাদের নিজেকে পড়তে হবে, নিজে যতটা টাইম পাওয়া যায় পড়াশোনা করা উচিত, পাশাপাশি এন্টারটেনমেন্ট তো আছে। আচ্ছা, তুমি এই যে বলছো যে নিজে যতটা সময় পাওয়া যায় সেই সময়টা পড়া উচিত, এই ধরো তুমি যে সময় সেলফ স্টাডিটা করেছো, ধরো রাত্রেবেলা তুমি সেলফ স্টাডি করতে বসছো, এটার যে রুটিন বা কিছু তো একটা নিশ্চয়ই একটা শিডিউল বানিয়ে নিশ্চয়ই চলেছো? হ্যাঁ, রাত্রিবেলা পড়তাম। হ্যাঁ, এবার রাত্রেবেলা ধরো পড়তে এতগুলো সাবজেক্ট, তো সেটাকে শিডিউলে কিভাবে ভাগ করতে, কি প্ল্যান করে সেটাকে এগোতে? রাত্রিবেলা মেনলি আর্টস পড়তে ভালো লাগতো, বিশেষ করে আচ্ছা। হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো রাত্রিবেলা মনে থাকতো। আর সায়েন্স টিউশনেই সায়েন্সটা বেশিরভাগ হয়ে যেত, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তার পাশাপাশি তো বিভিন্ন ক্লাস 11-12 বই স্যারেরা এগাতেন, তো সেই হিসেবে একটা হায়ার স্টাডিজও চলতো, কিছুটা না হলে অল্প কিছুটা হলেও হয়েছিল। আচ্ছা, আর বাকি সায়েন্সের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো কি দিনের মধ্যে বাকি সময়ের মধ্যে কভার করে ফেলতে পারতে? অঙ্কটা ভালো লাগতো রাত্রেবেলা করতে, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সটা দিনে পড়তাম, অঙ্কটা রাত্রে প্র্যাকটিস করতে ভালো লাগতো। বেশ বেশ। আর ধরো যেসব রিসোর্সেস বা যে কোনো আজকে যে হেল্পটা বা সাপোর্টটা কলকাতায় সবাই পায়, সেটা ধরো আজকে তোমার কি কোথাও মনে হয় যে বাকি যে সিটিগুলো বা যে টাউনগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তারা ইকুয়ালি সেই অপরচুনিটিগুলো পাচ্ছে না, এরকম কি মনে হয়? উত্তরবঙ্গ এই দিক থেকে একটু পিছিয়ে আছে, দক্ষিণবঙ্গে এবার মাধ্যমিকে দক্ষিণবঙ্গেরও অবস্থা যথেষ্ট ভালো। তো বিভিন্ন যে সমস্ত পরীক্ষা পরবর্তীকালে হবে, তাতে উত্তরবঙ্গেরও একটু উন্নয়ন দেখতে চাই, উত্তরবঙ্গের একজন বাসিন্দা হিসেবে। ওকে, এবং এই যে এই উন্নয়নটা, এটা তো একটা সার্বিক ডেভেলপমেন্ট, তো তার জন্য কি মনে হয় যে বাচ্চারা যারা দেখছে, ধরো উত্তরবঙ্গ থেকে যারা দেখছে, তাদের কোনো স্টেপ ডিফারেন্টভাবে নেওয়া উচিত, যেভাবে আজকে ওরা পড়াশোনা করছে, এরকম কি কিছু তুমি সাজেস্ট করতে চাইবে তাদেরকে? শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, একটা প্ল্যান মাফিক পড়াশোনা করতে হবে। একটা অবশ্যই বাধা ধরা শিডিউলের মধ্যে আমি থাকতে পছন্দ করিনি, তবে নির্দিষ্ট সাবজেক্টের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, অঙ্ক বা সায়েন্স বা অন্যান্য সাবজেক্টের প্রতি। তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টকে ডেডিকেশন দিয়ে পড়তে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে, যদি র্যাঙ্ক করতে হয় আর যদি ভালো রেজাল্ট করতে হয়। রাইট, তুমি একটু আগে কথা বলছিলে যেমনভাবে পড়াশোনা হবে তার পাশাপাশি সেভাবে একটা এন্টারটেনমেন্টও হওয়া দরকার, তাই তো? এইটা তুমি যখন বলছো এন্টারটেনমেন্ট, যেহেতু এটা খুব ব্রড একটা টার্ম, তো তুমি কি মিন করতে চাইছো? এন্টারটেনমেন্ট বলতে টিভি, মোবাইল সেরকম কিছু ইম্পর্টেন্স খুব একটা নেই, তবে মোবাইলটা অবশ্যই রয়েছে। অনলাইন এডুকেশন যে বর্তমানে একটি অপশনাল চয়েস হয়ে উঠেছে অফলাইন এডুকেশনের, তো এটা অবশ্যই একটা খুব ভালো দিক ইন্টারনেটের। তার পাশাপাশি বিভিন্ন যে সমস্ত অনলাইনে যে সমস্ত পড়াশোনা অ্যাপ রয়েছে বিভিন্ন শিক্ষামূলক, তো সেই সমস্ত অ্যাপ যথেষ্ট উপযোগী পড়াশোনার ক্ষেত্রে। কিন্তু তার পাশাপাশি যদি টাইম নষ্ট করে যদি অন্যান্য বিনোদন আমরা মোবাইলে দেখি, তাহলে সেটা অবশ্যই পড়াশোনাকে ফাঁকি মেরে সেটা দেখাটা উচিত হবে না। কিন্তু তুমি নিজের এই, মানে এটা ধরো পড়াশোনার কথা হলো,
আমি বলছি পড়াশোনার বাইরে তুমি যখন এন্টারটেনমেন্ট বলছো, তুমি নিজেকে কিভাবে অন্য সময়টা স্পেয়ার টাইমে নিজেকে এন্টারটেইন রাখতে? ক্রিকেট খেলতে, চেস খেলতে ভালো লাগতো, এই দুটো খেলা আমার ফেভারিট ছিল, তো এটা খেলতাম। কখনো মোবাইলে খেলতাম অফ টাইমে, যখন পড়াশোনার চাপ খুব একটা থাকতো না। তো তুমি আগামী দিনে কি করতে চাইছো, মানে কি নিয়ে পড়তে চাইছো? ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই, তবে ম্যাথসে গুরুত্ব দিব, তার পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রিতেও ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে ওটাকে পড়তে হবে। যেই মেন্স, যেই অ্যাডভান্স, যেটা 2027 সালে আমি বসতে চাই সেটাতে। আর আশা করি তারপরে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারিং লাইনে আইআইটি কলেজ পেতে পারি, তো তার জন্য পড়াশোনা করতে হবে অবশ্যই। আর পাশাপাশি আইএসআই এর একটা স্বপ্ন রয়েছে, অঙ্কের যদি ভালো করতে চাইলে। তার পাশাপাশি আমি স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটিও নিয়েছি বর্তমানে। এবার স্ট্যাটস নিয়েছো, তো এবার এখানে যেটা একটা বড় কোয়েশ্চেন, যেটা হলো ধরো অবশ্যই সবই যেটা ভালো দিকে হবে, ধরো তোমার কাছে একটা অপরচুনিটি হলো যেখানে তুমি ম্যাথস নিয়ে এগোতে পারবে, এই জিনিসটা বেশি মানে প্রবল বা প্রখর হয়ে উঠলো রাদার দেন ইঞ্জিনিয়ারিং, তাহলে তখন কি করবে? তখন একটু মানসিক টানাপোড়েনে থাকবো অবশ্যই, কারণ দুটোই ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো ভালো লাগার জায়গা কোনটা? সেই হিসেবে ম্যাথস নিয়ে আমি ম্যাথসে যদি কোনো ভালো ইনস্টিটিউশন পাই তাহলে সেখানেই যাওয়ার, সেটাই পার্সু করবে? হ্যাঁ, সেটা ফার্স্ট চয়েস অবশ্যই। সেকেন্ড চয়েস ইঞ্জিনিয়ারিং দিয়ে যদি ম্যাথসের বিভিন্ন স্ট্রিমে না হয়। তো নিজেকে যখন পিকচারাইজ করো, কিসে বেশি ভালোভাবে দেখো? অ্যাজ আ ম্যাথস সামবডি হু হ্যাজ ডান সামথিং উইথ ম্যাথস, নাকি অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ম্যাথসেই ভালো লাগে আপাতত। তো ম্যাথস ক্লাস 10 অবধি তো ম্যাথসে ভালো ছিল। 11 এর ম্যাথস যথেষ্ট একটু এখন চ্যালেঞ্জিং হয়ে উঠবে, 11-12 এর ম্যাথস। তো সেই হিসেবে এখন ইকুয়ালি আরো বেশি ইম্পর্টেন্স দিয়ে ম্যাথসটাকে পড়তে হবে। তো অ্যাজ এ স্টুডেন্ট আমি ম্যাথসে মোটামুটি ভালো। বেশ, আমার একটা লাস্ট একটা জিনিস দিয়ে আমি শেষ করবো, সেটা একটা কুইক র্যাপিড ফায়ার করবো তোমার সাথে। একটা করে ওয়ার্ড দেবো আর তুমি তার এগেনস্টে তোমার দুটো করে ওয়ার্ড দেবো, তুমি একটা করে সিলেক্ট করবে, ঠিক আছে? ফিজিক্যাল সায়েন্স না লাইফ সায়েন্স? ফিজিক্যাল সায়েন্স। ওকে। ইঞ্জিনিয়ারিং না মেডিকেল? ইঞ্জিনিয়ারিং। ওকে। অলিম্পিয়াড না নর্মাল টেস্ট? অলিম্পিয়াড। ওকে। মক টেস্ট ইজ ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট? মক টেস্ট ইম্পর্টেন্ট অবশ্যই। প্রিয় ফল? প্রিয় ফল আম। ওকে। প্রিয় লেখক? প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। আর প্রিয় জায়গা পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে সেরকম ঘোরা হয়নি, তবে দার্জিলিং। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের এতে পার্টিসিপেট করার জন্য এবং আমাদের সাথে এত ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করার জন্য। অ্যান্ড অল দ্য বেস্ট তোমার ফিউচারের সব এন্ডেভারের জন্য। থ্যাঙ্কস।